Hello viewers, Assalamu alaikum. This is Jewel from Jewel's Bucket List. গত পর্বে আপনারা জেনেছেন আমি চলে এসেছি আমার বাকেট লিস্টে থাকা নতুন একটি কান্ট্রি, ইয়েস দ্যাট ইজ হংকং। সো গত পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছি হংকং ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের আমার ভ্রমণ অভিজ্ঞতা। আমি আপনাদেরকে ডিটেলস দিয়েছি হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং শেয়ার করেছি হংকং ইমিগ্রেশন এক্সপিরিয়েন্স। যেহেতু হংকং ইমিগ্রেশন পার হয়ে হংকংয়ে এসে পড়েছি, আজকের এই পর্বে আপনারা জানতে পারবেন হংকং সম্পর্কে। এছাড়াও হংকং এয়ারপোর্ট থেকে হুংহাম সিটিতে যাওয়ার পথে ক্যাপ সুইমান ব্রিজ, সিংমা ব্রিজ এবং লায়ন রক টানেল হয়ে আমরা পৌঁছাবো হুংহামে দ্য হংকং পলিটেকনিক ইউনিভার্সিটিতে। এরপর সেখানে দুপুরে লাঞ্চ শেষ করে আমরা ঘুরতে বেরোবো ভিক্টোরিয়া হারবার, অ্যাভিনিউ অফ স্টার্স এবং স্টার ফেরিতে ঘুরব। সো পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরেকটা কথা, ঢাকা থেকে হংকংয়ে যাবার যাবতীয় ভিসা প্রসেসিং আমি নিজেই করেছি। সো এ সম্পর্কে কারো কিছু জানা থাকলে আপনারা আমাকে কমেন্ট করতে পারবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। সো লেটস গো। হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বাসে করে আমরা রওনা হয়েছি হুংহামের উদ্দেশ্যে। সৌভাগ্যক্রমে ভিডিও ক্লিপস নেওয়ার জন্য দোতলা বাসের উপরের তলায় একদম সামনে সিটেই সিট পেয়ে যায়। এয়ারপোর্ট থেকে রওনা হয়ে আঁকাবাঁকা সর্পিলাকার রাস্তা পার হয়ে আমরা মেইন রোডে চলে আসি। এক পাশে ঘন সবুজ পাহাড় আর অন্য পাশে মনোমুগ্ধকর পানি রেখে সুন্দর রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আসলে ঢাকায় 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রেখে আসার দরুন এখানকার আবহাওয়াটা একটু বেশিই ভালো লাগছিল। ক্যাপ সুইমান ব্রিজ, এই ব্রিজটি বিশ্বের দীর্ঘতম কেবল স্থায়ী সেতুগুলোর মধ্যে একটি। এটি সামগ্রিক দৈর্ঘ্য 750 মিটার এবং প্রস্থ 32.5 মিটার। এটি 1997 সালের 22শে মে চালু করা হয়। হংকংয়ে ঢুকে এখানকার আর্কিটেকচারাল ব্রিজ ও অন্যান্য স্থাপনা দেখতে দেখতে বিমোহিত হচ্ছিলাম। এই ব্রিজ পার হতে না হতেই আরেকটা সুন্দর ব্রিজ চোখে পড়ল, যার নাম সিংমা ব্রিজ। সিংমা ব্রিজ, এই ব্রিজটি বিশ্বের 16তম দীর্ঘ স্পান সাসপেনশন ব্রিজ। কিন্তু যখন এটি প্রথম চালু করা হয়েছিল তখন এটি ছিল দ্বিতীয় দীর্ঘতম সাসপেনশন ব্রিজ।
এটির কাজ 1992 সালে শুরু হলেও শেষ হয় 1997 সালে। এটি তৈরি করতে 7.14 বিলিয়ন হংকং ডলার খরচ করা হয়। সিমলা ব্রিজটি আগের ব্রিজ থেকে বেশি সুন্দর লেগেছে আমার কাছে। সুন্দর সকালে অবাক নয়নে দেখতে দেখতে ব্রিজটি পার হচ্ছিলাম। লায়ন রক টানেল। লায়ন রক টানেল হংকংয়ের প্রথম টানেল। এটি দুটি অঞ্চলকে সংযোগ স্থাপন করে। এটি 1967 সালের 14 নভেম্বর চালু করা হয়। এই চ্যানেলটির দৈর্ঘ্য 1.4 কিলোমিটার। লায়ন রক টানেল পার হতে না হতেই কিছু দূর যাওয়ার পর মনে হলো হংকং সিটিতে চলে এসেছি, কেননা সামনেই চোখে পড়ল সারি সারি সুউচ্চ অট্টালিকা। আধুনিক স্থাপনায় হংকং যে বেশ সমৃদ্ধ তা হংকং সিটির প্রবেশ পথ থেকেই বোঝা যায়। এবার হংকং সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া যাক। হংকং শব্দের অর্থ সুগন্ধি বন্দর। অতীতে এ বন্দরে সুগন্ধ তৈরির কাঁচামাল হিসেবে এক ধরনের কাঠ আমদানি ও রপ্তানি করা হতো। ধারণা করা হয় সেখান থেকে এই বন্দর তথা শহরের নাম করা হয় হংকং। বিশ্বের সর্বোচ্চ সংখ্যক আকাশচুম্বী অট্টালিকা এই শহরে অবস্থিত, তাই হংকংকে বলা হয় আকাশচুম্বী অট্টালিকার শহর। হংকংয়ে প্রায় 1200টি আকাশচুম্বী অট্টালিকা আছে, যা ইউএস এর নিউ ইয়র্কের প্রায় 4 গুণ বেশি। এখানে 14 তলার অধিক প্রায় 8000 ভবন আছে, যা নিউ ইয়র্কের প্রায় দ্বিগুণ। হংকংয়ের প্রায় 25% চেয়েও কম জায়গায় শহর বানানো হয়েছে। বাকি 40% ব্যবহার করা হয়েছে উদ্যান ও চিত্ত বিনোদনের জন্য। বিশ্ববিখ্যাত হংকং ডিজনিল্যান্ড, ওশেন পার্ক এখানেই অবস্থিত, আর বাকি অংশ জুড়ে রয়েছে প্রাচীন বনভূমি। হংকং সিটি দেখতে দেখতে ফাইনালি আমরা চলে আসি হুংহামে। হুংহামে এটি মূলত হংকংয়ের সুনামধন্য একটি ইউনিভার্সিটি। এর নাম দ্য হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি। কিউএস র্যাঙ্কিং 2023 অনুযায়ী পুরো পৃথিবীতে এই ইউনিভার্সিটির র্যাঙ্কিং হলো 68। এখানে আমাকে রিসিভ করে আমারই এক ছোট ভাই, যার নাম বাবু ভাই। হলো আমাদের এক একটা এক এক ডিপার্টমেন্ট মূলত আর কি। না, বিশাল ইউনিভার্সিটি। ওইদিকে অনেক বড়, আর এখানে টোটাল স্টুডেন্ট আছে 40,000-এর মতো। 40,000-এর মতো। আর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মানে বিদেশি স্টুডেন্ট আছে প্রায় 6,000-এর উপর। আন্ডার গ্রাজুয়েশন এক এক বছর পড়তে কিন্তু টিউশন ফি প্রায় 18-20 লাখ টাকা দেওয়া লাগে। তার মধ্যে থাকা খাওয়া যদি ইয়ে হয় নিজে সাথে খাই। এখানে ইউনিভার্সিটির হলে থাকলে হয়তো থাকাটা 30,000 টাকার মতো লাগে, কিন্তু খাওয়া মোটামুটি 50,000 টাকা লাগে।
অনেক 70-80 হাজার টাকা আরও মান্থলি এক্সট্রা খরচ। খাবার দাবার কি অবস্থা এখানে? খাবার দাবার এখানে আসলে ওই হালাল আছে, খুব লিমিটেড, বাট ওরা যেটা হালাল বলতে তো আপনার স্লটারিং করার সময় আল্লাহ আকবার বলা টলা লাগে, এরকম কিছু রেস্ট্রিকশন আছে। কিন্তু এখানে অন্যান্য সব কিছুই আছে, ওরা আসলে মিক্সড করে না। যেমন আপনি যদি বিফ খেতে চান, বিফও আছে, চিকেনও আছে, কিন্তু হয়তো হালাল হয়তো জবাই করে না, এই জন্য হালাল না। এই জন্য যারা মেনটেন করে। আপনি কি হালাল ফুড প্রেফার করেন? না মানে শুধু ডিম দিয়ে হলে ভালো, বেস্ট হবে। না হালাল ফুড আছে আমাদের। আচ্ছা, আমাদের তো স্কোপ আছে, আমি 2-1 দিনের জন্য আর ওই ওসবে রিক্সে যাই না। না ওকে। ইউনিভার্সিটিতে অনেক ঘোরাঘুরি করার পর এবার লাঞ্চ করার পালা। পুরো ইউনিভার্সিটিতে অনেকগুলো ক্যান্টিন থাকা সত্ত্বেও আজ হালাল ফুড আছে একটি মাত্র ক্যান্টিনে। আমরা এখন সেদিকেই যাচ্ছি। যেতে যেতে বাবু ভাই সম্পর্কে কিছু বলি। উনি হলো ডক্টর কামরুল হাসান বাবু, পোস্ট ডক্টরাল ফেলো, স্কুল অফ ফ্যাশন অ্যান্ড টেক্সটাইলস, দ্য হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি। উনি মূলত বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চলে আসে চায়নাতে, ওখানে পিএইচডি কমপ্লিট করে এখানে চলে আসে জব করতে। আজ সারাদিন উনি আমাদের গাইড করবেন। স্টুডেন্ট ক্যান্টিন, আর ওই দিকে গিয়ে আবার স্টাফ ক্যান্টিন আছে। এখানে একটা বুথ আছে হালাল, একটাই আছে হালাল ফুড। হালাল ফুডের মধ্যে আজকে আছে গরম মশলা চিকেন, ইন্দোনেশিয়ান বিফ, চানা মশলা, ভিয়েতনাম, যেটাই থাকবে সেটা একটা যে কোনো। এখন আপনি কি খেতে যাচ্ছেন আপনি আমাকে বলেন, আমি ওই কাউন্টার থেকে ইয়ে করবো। আপনি এখানে হালাল ফুডের এইটা না, এইটা না, এইটা না, আচ্ছা এইটা, এই নিচে হালাল ফুড লেখা আছে। আচ্ছা হ্যাঁ, হালাল ফুড। চিকেন আছে, গরম মশলা চিকেন যেটা, ওইটা মানে ইন্ডিয়ান ফ্লেভার হবে কিছু। হ্যাঁ, আর অন্যগুলা হয়তো ফ্লেভার একটু ডিফারেন্ট হবে। ইন্ডিয়াতে যাওয়াই ভালো অন্য ফ্লেভারে যাওয়ার থেকে। ইন্ডিয়াতে তবুও খাওয়া যাবে আর কি। হ্যালো, one garam masala chicken and one Vietnam beef. Two. Nice. Vietnam beef. Beef. Yeah, and one garam masala chicken. So two. আপনি ড্রিঙ্ক কি খাবেন? সব ঠিক হলো হবে বা ওয়াটার হলো হবে। কোক খাবেন? কোক খাই। One coke. One coke. And give me hot lemon tea. Hot lemon tea. No. Hot milk tea, not Hot lemon milk tea. tea. Yeah, hot milk tea. Stay here. Yeah, stay here. আমি খাওয়াই আপনাকে। আপনি আমার গেস্ট ভাই। হ্যাঁ, এটা হলো নাকি? Okay. Bye. থ্যাংক ইউ। চলো। Yeah, total two sets. আপনার ওয়াইফ কি দেশে না এখানে? হ্যাঁ, আপনার ওয়াইফ কি দেশে না এখানে? আমার ওয়াইফ ডিসেম্বরে গিয়েছে, আসবে হয়তো 15 মাস আবার চলে আসবে। আসাদের কি অবস্থা জবের? ও আমার আন্ডার গ্রাজুয়েশনের ক্লাসমেট ছিল। ও তো ইয়া করছে আবার বুটিক্স থেকে মাস্টার্স করছে। ও আচ্ছা, দেখা মানে 8-9 বছরের মতো। আমি হয়তো একটা গ্রুপে আপনার ছিলাম। সাথে কথা হইলো মনে করে যে হঠাৎ করে ওর সাথে কথা বলতে বলতে আচ্ছা, ইয়া ও বললো না। হ্যাঁ, আমাদের একটা কমন গ্রুপ আছে আমাদের ব্যাচের, ওখানে থাকি, হয়তো মাঝে মধ্যে ওই গ্রুপে কোনো মেসেজ টেসেজ হয়, অতটুকুই, এছাড়া ওই রকম যোগাযোগ হয় না। তো ওই দিন আমাকে ঠিক করে ও ফোন আমাকে বললো যে ইমার্জেন্সি একটু কথা আছে, তুই আমার একটা ফোন দিস। হ্যাঁ পর আমি ফোন দেওয়ার পর বললো যে এই অবস্থা। আমার কাছে সমস্যা না, নিয়ে আসো। This is the lunch for today. আজকে আমাদের লাঞ্চের মেনু এটা হালাল ফুড।
আলহামদুলিল্লাহ, ইউনিভার্সিটি ক্যান্টিনে ভালোভাবে লাঞ্চ শেষ করে আমরা বেরিয়ে পড়ি হংকংয়ের টুরিস্ট স্পট দেখার জন্য। এখানে ইউনিভার্সিটি সুইমিং পুলটা দেখেই আমরা রওনা হয়ে যাই। ইউনিভার্সিটি গেটে আসার পর জানতে পারি বাবু ভাইয়ের এক কলিগও যাবে আমাদের সাথে, যার নাম মনোজ দা। এরপর অন্য একটা রুটে যাত্রা শুরু করি মনোজ দাকে পিক করতে। মনোজ দাকে পিক করে অনতি বিলম্বে অক্টোপাস কার্ড কিনে চলতে থাকি একটা রোড দিয়ে। মূলত এই রোডের নিচে হলো রাস্তা। হংকংয়ে প্রয়োজনের তুলনায় জায়গা কম বলেই মাল্টিপ্লাই রোড বেশি। এই রোডে মাঝে মাঝে দুপাশে দোকান থাকে, কিছুক্ষণ পর পর বসার ব্যবস্থাও থাকে। রোডটা বেশ সুন্দর ও পরিপাটি। ভ্রমণের এ পর্যায়ে আমাদের গন্তব্যস্থল হলো ভিক্টোরিয়া হারবার। বাবু ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে হংকংয়ের ইন্টারসিটি ট্রান্সপোর্ট বেশ ভালো, যে কোনো প্লেস থেকে যে কোনো প্লেসে যাবার অনেক ওয়ে আছে। ভিক্টোরিয়া হারবার যেতে আরেকটু সময় লাগবে। শেষে চলে আসি ভিক্টোরিয়া হারবারের এক প্রান্তে। প্রথম যখন দেখি না, জাস্ট চুপ করে ফিল করছিলাম, ওয়াও। পার্ল রিভারের পার ঘেঁষা এই প্লেসটি দেখে মনে হচ্ছিল ভেরি কুল অ্যান্ড কাম। ওয়েদারটা ছিল জাস্ট ফাটাফাটি, মন জুড়িয়ে যাচ্ছিল। বাতাসটা এত পিওর ছিল যে মন ভরে নিঃশ্বাস নিচ্ছিলাম। বাম পাশে নদীর ওপারে সুন্দর সুন্দর স্থাপনা, যা এ পাশ থেকে দেখেই অবাক হয়েছি। যতই আগাচ্ছিলাম মানুষ বাড়তেছিল। আসলে ভিক্টোরিয়া হারবার হংকংয়ের সবচেয়ে হ্যাপেনিং প্লেসগুলোর মধ্যে একটা, নো ডাউট। হংকংয়ে ঘুরতে আসবেন আর ভিক্টোরিয়া হারবার এক্সপ্লোর করবে না, তবে যেন হংকং ট্যুরই অসম্পূর্ণ রয়ে গেল। ভিক্টোরিয়া হারবারে নদীর পাড়ের রেলিংয়ে হংকংয়ের সব বিখ্যাত ব্যক্তির হাতের ছাপ সম্বলিত প্লেট বসানো আছে। কারো কারো ক্ষেত্রে মুখের অবয়বও খোদাই করা আছে। নিচে ওই ব্যক্তি সম্পর্কে ছোট করে ডেসক্রিপশনে লেখা আছে। আইডিয়াটা আমার বেশ ভালো লেগেছে। এটি হলিউডের বোলভার্ডের ওয়াক অফ ফেমের কথা মনে করিয়ে দেয়, যেখানে রাস্তার মধ্যে বিনোদন জগতের নামকরা ব্যক্তির নাম সম্বলিত একটি স্টার আঁকা আছে। সাথে যে সেক্টরের নাম করেছেন তার একটা সিলও থাকে।
এখন যে রোড দিয়ে এগোচ্ছি এই লেনটিকে বলা হয় অ্যাভিনিউ অফ স্টার। দুপাশে দর্শনার্থীর সুন্দর বসার ব্যবস্থা আছে। এখানে অনেক ট্যুরিস্টও আসে। পুরো হারবারে এই প্লেসটি সবচেয়ে বেশি মানুষের ভিড় দেখা যায়। প্রতিদিন রাত 8টায় নদীর ওপারে হয় সিম্ফনি লাইট অ্যান্ড মিউজিক শো এবং এটি বেশ জনপ্রিয়। যেহেতু আজ রাতে আমার ফ্লাইট, আমি এটি মিস করব। এই প্লেসটি এতই ভালো লেগেছে যে যেতে মন চাইছিল না, বাট কিছু করার নেই। তো আজ এই পর্যন্তই। আগামী পর্বে আপনারা দেখবেন ফেরি হয়ে ভিক্টোরিয়া পিক সহ আরও কিছু টুরিস্ট স্পট। পর্বটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব মাস্ট। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ।